মেলা ঘুরতে কার না ভালো লাগে। মেলা মানেই রং বেরঙের পসরা, নানা রকম দোকান আর অনেক অনেক মজা। বিশেষ করে মেলা হলে ছোটদের যেন সামলেই রাখা যায় না। মেলা আমরা সবাই ভালোবাসি। মেলা মানে তো শুধুমাত্র বিকিকিনি নয়, মেলা মানে অনেকগুলো মানুষের একসাথে থাকা, অনেকক্ষণ হাত ধরে কাছের মানুষটির সঙ্গে থাকা। কিন্তু যদি কখনো কখনো কোনো মেলা হয় একেবারে অন্যরকম, একটা মন খারাপ, একটা ভয়, একটা দম বন্ধ করা আতঙ্ক যদি মেলার মধ্যে বাসা বাঁধে, তখনও কি একই রকমভাবে মেলার আনন্দ পাওয়া যায়? বিভা ক্যাফেতে আজ শুনবেন মীনাক্ষী সেন শর্মার কলমে এক দম বন্ধ করা ভয়ের গল্প, হনহনির সেই মেলাটা। গল্প পাঠে অধ্যায়। তখন আমার ক্লাস 9, দিদির 11। সামনের বছর দুজনেরই মহা পরীক্ষার প্রস্তুতি। সে বছর শীতে বাবা মা ঠিক করলেন যুদ্ধে নামার আগে আমাদের একটু ভালো রকমের বিশ্রামের প্রয়োজন। শীতের ছুটিটা পড়তেই বাক্স প্যাটরা গুছিয়ে দুই বোন গিয়ে হাজির হলাম নিজ মামার বাড়িতে, গুরুবেত্তায়। গুরুবেত্তা শিল্প শহর, তাপবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে। মামারা থাকতেন কোয়ার্টার্সে। আমাদের সকাল সকাল পৌঁছে দিয়ে বাবা দুপুরের ট্রেনেই ফিরে গেলেন। আমরা দুই বোনে খাওয়া দাওয়া সেরে মামিকে বগল দাবা করে নিয়ে ছাদে গিয়ে বসলাম। জলের ছাপ ধরা ছাদ রোদে ভেসে যাচ্ছে। জায়গায় জায়গায় উঁচু উঁচু বেঞ্চের মতো চাতাল। তারই একটাতে ঠেস দিয়ে দিদি বসল। মামি নারকেল তেলের কৌটোটা চাতালে রেখে আমার মাথায় বিলি করে দিতে দিতে বললেন, স্বপ্নাকে বারণও করতে পারলাম না জানিস। তোদের কতদিন দেখিনি। সেই 2 বছর আগে পুজোয় ও বাড়ি গেলাম, তখনও তোরা দিল্লিতে। এতদিন আমার মেয়েগুলোকে না দেখে থাকতে পারি বল? বাড়িটাও কেমন খালি খালি লাগে। শিলু দাদা চলে যাওয়ার পর থেকেই শুনেছিলাম মামি কথায় কথায় কাঁদতেন। চোখে আঁচল চাপা দিতে যেতেই দিদি তাড়াতাড়ি কথা ঘোরাতে গিয়ে বলে ফেলল, মাকে বারণ করলেই আমরা শুনতাম জানো, কিন্তু ও মামি আমাদের আসতে বারণ করবে কেন? হাওয়াটা না খারাপ রে কুটু। তোরা বাচ্চা মানুষ, এর চেয়ে বেশি আর কি বলবো বল। কিন্তু আমি গন্ধ পাচ্ছি। হাওয়াটা কদিন ধরে একদম ভালো নয়। আমি আর দিদি একে অন্যের দিকে তাকিয়েছিলাম। আমার মনে আছে 4 তলা কোয়ার্টার্সের ছাদে ঘিয়ের ওপরে মেটে লাল রঙের বর্ডার দেওয়া কোমর সমান পাঁচিল। পাঁচিলের ওপাশে ছোট ছোট 1 তলা 2 তলা বাড়ি, সবুজ গাছপালা, এবড়ো খেবড়ো ঘাস ওঠা ফাঁকা মাঠে গরু চড়ছে। এই ধারে পাশাপাশি সব এক রঙের 4 তলা সারি সারি কোয়ার্টার্স। শীতের তেরছা রোদে খারাপ হাওয়া টাওয়া শুনলেই গা শিরশির করে। মামিও আজকাল মাঝে মধ্যে কেমন অদ্ভুত কথাবার্তা বলেন। আমি আর দিদি চুপ করে রইলাম। সেবারেও হাওয়াটা ঠিক এইরকম গন্ধ ছিল রে। মেজো মামি আমার কোঁকড়া চুলগুলোতে আঙুল জড়িয়ে দূরের দিকে তাকিয়ে আনমনা হয়ে গেলেন। সেই দিকে উখড়ো মরা ঘাস জমির পাড় ঘেঁষে বড় বড় আম কাঁঠালের গাছে কমলা হলদে রোদ পড়েছে। আমি ঘাড় বেঁকিয়ে তাকাতেই সারি সারি গাছের ঝাঁকড়া মাথার উপর দিয়ে ঢেউয়ের মতো হাওয়া খেলে গেল। আমি নাক টেনে ছাদের ওপরে শুকনো রোদের গন্ধ পেয়েছিলাম। অজান্তেই কেঁপে উঠলাম। ছাদেও হাওয়া দিচ্ছে, হাওয়াটা পেঁচায় ঠান্ডা। দিদিও ছাড়ার পাত্রী নয়। বাবা ছোটবেলায় ওকে টেপ রেকর্ডার বলে ডাকত। একবার কানে যখন গিয়েছে কথার খেই হারাতে দেবে না। মেজো মামির গা ঘেঁষে এসে ষড়যন্ত্রের সুরে দিদি শুধ হলো, হাওয়ায় আবার কিসের গন্ধ গো মামি? ভয়ের কিছু? মেজো মামি দূর থেকে চোখ সরিয়ে এনে একবারটি যেন কেঁপে উঠলেন। তারপর বললেন, থাকবি তো কদিন, সব বলবো ক্ষণ। তবে কুটু উতু, তোমরা কিন্তু বাড়ির বাইরে একদম একা বেরোবে না। হাওয়াটা দেখছি যখন তখন উঠছে, আমার কিছু ভালো ঠেকছে না।
মামি খোলসা করে কিছুই বলছেন না, তাই আমরা তেমন গুরুত্ব দিইনি। তবে বেজার হয়েছিলাম ঠিকই। শীতে সেবার গুরুবেত্তায় আসার আরও একটা কারণ ছিল হনহনির মেলা। জ্ঞান হওয়া ইস্তক মায়ের মুখেও মেলার কথা কত যে শুনেছি তার ইয়ত্তা নেই। যদিও কখনো দেখার সুযোগ হয়নি, নাকি 1 বছর ছেড়ে ছেড়ে মেলা বসত। কত দূর দূর থেকে অদ্ভুত সব খেলা দেখানোর লোক আসত। হরেক দেশ বিদেশের জিনিসের পসরা। ইতিহাসের নিরিখে গুরুবেত্তা নবীন শহর হলেও হনহনির মেলার নাম ডাকছিল। আমরা বেজায় দমে গেলাম। একা বেরোনো না গেলে মেলায় যাওয়া হয় কি করে? মামার অফিস থেকে ফিরতে ফিরতে সেই রাত 8টা। এদিকে ছুটির সময় সারাদিন কাহাতক ঘরে বসে থাকা যায়। মামি ছাদ থেকে নেমে যাবার সময়ে আমাদেরও ডাক দিয়ে গেছেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে আমি দিদিকে ঠেললুম। কি হবে রে দিদি, আমি ঘরে বসে থাকতে পারবো না। এই তুই থাম তো, মামি দুপুরবেলা ঘুমোয় নিশ্চয়ই, বাড়ি একদম শুনশান। তখনই না চারপাশটা ঘুরে একটু প্ল্যান করে নিতে হবে, তারপর মামাকে পটিয়ে ফেললেই তো ব্যাস কেল্লা ফতে। রাত্রে খেতে বসে মামাও বললেন, দুদিনের জন্য মামার বাড়ি ঘুরতে এসেছে মেয়ে দুটো, ওদের ওপর এত কড়া বিধিনিষেধ চাপিয়ে দিও না, ঘুরুক না যেমন ইচ্ছে, সবাই আছে তো। মেজো মামির মুখ অন্ধকার হয়ে গেল। থালাবাটি তুলতে তুলতে বললেন, বুঝেই বলেছি, তোমরা কেউ তো কোনো দিন আমার কথা শুনলে না। এরপর কুটোতুর ভালো মন্দ কিছু হয়ে গেলে বোনকে কি মুখ দেখাবে ভেবেছ? বলতে গিয়ে মামির গলা ভেঙে গিয়েছিল। কথাটা ঘোরালো হয়ে যাওয়ার আগেই আমি চট করে বললাম, না না মামি, আমরা একা একা কোথাও যাব না, ছুটির দিন মামার সঙ্গে মেলায় যাব, তুমি চিন্তা করো না। হ্যাঁ রে মা, হাওয়াটা ভালো নয় এবার। বলতে বলতে মামি রান্নাঘরে চলে গেলেন। আর চোখে দেখলাম মেজো মামা আমাদের কান বাঁচিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। মুখ নিচু করে বসে থাকা মামাকে না ঘাটিয়েই ঘরে চলে এলাম। ওই বয়সেও বুঝেছিলাম মামির সব হয়তো ঠিকঠাক নেই। তাছাড়া আমরা দুই বোন যে কী পরিমাণে বিচ্ছু তাও মামাদের জানা ছিল না। বহুদিন যাতায়াত নেই, ছোটবেলাতেই যা দেখা। আমাদের 2 বোনের জন্য একটা ঘর বরাদ্দ হয়েছে। শিলু দাদার একার খাট হলেও আমাদের রোগাসোগা চেহারা দুজনের পক্ষে যথেষ্ট বড়। রাত্রে মামি নিজের হাতে জানলার বন্ধ পাল্লাগুলো টেনে টেনে দেখে নিয়ে বললেন, এগুলো খুলবি না যেন, সকালে আমি এসে খুলে দেব। নতুন জায়গার হাওয়া লাগানো একদম ভালো না, শরীর খারাপ হতে পারে, তোদের আবার সামনে পরীক্ষা। সত্যি বলতে এই কথাগুলো না বললে হয়তো আমাদের জানলার দিকে কখনো মনোযোগও যেত না। নামে শীতের ছুটি হলেও প্রিটেস্ট হয়ে স্কুল একটু আগেই বন্ধ হয়েছে। গুরুবেত্তায় তখনও ঠান্ডা পড়তে শুরু করেনি। মামি চলে যেতেই দরজার খিল তুলে দিয়ে দিদি বলল, ঘুমোট লাগছে না রে বনু। আমিও বিনা বাক্য ব্যয়ে জানলার ডাসা খুলে পাল্লাগুলো হাট করে দিলাম। ঘরে একটা মাত্র জানালা, সামনে মোটা মোটা লোহার শিকটানা গরাদ, ভারী কাঠের রংচটা পাল্লা। জানালা খুলতেই ফুরফুরে হাওয়া ঘরে ঢুকে ঘরের গুমোট থমথমে ভাবটাকে কাটিয়ে দিল। আলো নিভিয়ে বিছানায় গড়াতে গড়াতে দিদি বলল, এই শোন, তোর শিলু দাদাকে মনে পড়ে? ঘরটা মনে হয় শিলু দাদা চলে যাওয়ার পরে বিশেষ বদলায়নি। জানালার সামনে পড়ার টেবিলে মামির হাতে সেলাই তোলা সাদা টেবিল ক্লথ, তার উপরে সুন্দর করে সাজানো শিলু দাদার কলেজের বইগুলো টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। ঘরের প্রতিটা কোণ তকতক করছিল। টেবিলে ফুলদানিতে তাজা করবি ফুল। ছাদের একদিকে ঝাঁকড়া ফুল গাছটা সচক্ষে দেখে এসেছি, তার গোড়ার মাটি সযত্নে কোপানো, রোজ জলও পড়ে নিশ্চয়ই। দেওয়ালে 4 বছর আগে পপ ব্যান্ডের পোস্টারটার ওপর জানলা দিয়ে চাঁদের আলো পড়েছে। সেই দিকে তাকিয়ে বললাম, খুব
খুব বেশি না, একবার, না না 2বার দেখেছিলাম তো। আমাদের বাড়িতে এসেছিল যখন, আর সেই দিল্লিতে ঘুরতে গিয়েছিল ওরা। তোর তখন ক্লাস 3, শিলু দাদা তখন ক্লাস 11-এ পড়তো। তোর মনে নেই? মা না আমাদের বেশি মিশতে দিত না জানিস ওর সঙ্গে। বলতো অত বড় দাদা, ওর সঙ্গে অত কি গল্প তোদের। খুব বেশি দিন ছিল না অবশ্য, ওরা 2 দিন থেকেই আগ্রায় চলে গিয়েছিল। মনে আছে তুই খুব গল্প করতে যেতিস ওর সঙ্গে, তারপর ভ্যা ভ্যা করতে করতে ফিরে আসতিস, বলতিস শিলুদা ভয় দেখায়। ধুর, অদ্ভুত ছিল, বিদঘুটে সব কথা বলতো। কিসে ভয় পাই খুঁচিয়ে বের করতো। তারপর ওরে বাবা, সেসব নিয়ে বিভৎস সব গল্প বলতো। তাও দাদা বলে যেতাম, মামার ছেলে, কখনো দেখিনি। গল্পটাও ভালোই বলতো, কিন্তু খুব ভয়ের। আর দিদি থেমে গেল। দিদির মুখে ওর হাতের ছায়া পড়েছে, মুখের ভাব বোঝা যায় না। কি জানিস তো বনু, শিলু দাদাকে না আমার ঠিক ভালো ছেলে বলে মনে হতো না ওই বয়সেও। এখন ভাবতে গেলে আর মনেই হয় না। কিরকম অস্বাভাবিক, নিষ্ঠুর। ভয় পেয়ে কাঁদলে ওর চোখ দুটো আনন্দে চকচক করে উঠত, মুখ চোখ কেমন বেঁকে চুড়ে। দিদির কথা শেষ হওয়ার আগেই জানলা দিয়ে একটা ঝাপটা হাওয়া ঘরের মধ্যে ঢুকে পাক খেতে খেতে দেওয়ালের ঝোলানো ক্যালেন্ডারটাকে দুলিয়ে দিল। খড়মড় করে ক্যালেন্ডারের কয়েকটা পাতা উল্টে উল্টে আবার থেমে গেল। সঙ্গে সঙ্গে দেওয়ালের তাক থেকে কি যেন একটা দমাস করে মাটিতে পড়ে গেল। আমরা দুজনেই চমকে বিছানায় উঠে বসেছি। হাওয়ার দমকটা ঘরের মধ্যে আরও এক পাক খেয়ে খোলা জানালা দিয়ে বেরিয়ে গেল। ঘর আবার নিথর। জানলার বাইরে গাছের একটা পাতাও দুলছে না। আমরা ভ্যাবাচাকা খেয়ে বসে আছি। রাত থমথম করছে। আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, কি হলো? কি আবার হবে, ঝোড়ো বাতাস উঠেছিল। উল্টো পাল্টা ভাবছিস, সব মামির আজগুবি গল্পের ফল। ঝড় আসবে বোধহয়। রাতে ঝড় আসার আগে এমন উটকো হাওয়া দেয়, দেখিস নি বোকা? দাঁড়া, আলোটা জ্বালাই, কি পড়লো দেখি। বলতে বলতে দিদির সুইচ টিপে দিয়েছে। খুট করে একটা হতাশাজনক আওয়াজ হলো শুধু, কিন্তু আলো জ্বলল না। লোডশেডিং। শীতকাল বলে ফ্যান চলছিল না। কখন কারেন্ট গিয়েছে জানতে পারিনি। ঘরের উল্টো দিকের দেওয়ালের গায়ে খাঁচ কাটা দাগ। দিদি তার কাছে গিয়ে মাটি থেকে কি যেন একটা কুড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। আধো অন্ধকারেও ওর ভাবভঙ্গি কেমন সুবিধের ঠেকল না। আমার দিদিকে আমি আজন মুছিনি। স্পষ্ট দেখলাম আমার ডাকা বুকু দিদিটা দোনামোনায় পড়েছে। কে রে ওটা? শিলু দাদার ফটো। শিলু দাদার ফটোটা পুরো ফ্রেমটা ভেঙে গিয়েছে। ঠিক তখনই তীব্র টিকটিক শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ঘরের কোনো লুকোনো কোণা থেকে একটা টিকটিকি একটানা ডেকেই চলেছে। নিস্তব্ধ রাতের থমথমে ভাবটা ভেঙে চৌচির টেকসই প্লাস্টিকের ফটো ফ্রেমটার মতো। 2 হাত উঁচু থেকে পড়ে অত মোটা ফ্রেম ভাঙে কি করে আমরা ভেবে পাইনি। তবে সেই রাতে শিলু দাদাকে নিয়ে আর কোনো কথা বললাম না। জানালা খোলা থাকা সত্ত্বেও ঘরে তখন গোমোট দমচাপা ভাব। তার মধ্যেই রাতের এই টুকিটাকি ঘটনাগুলোকে পরে ভাবনা চিন্তার জন্য তুলে রেখে 2 বোনে নিঃসাড়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মেজমামা অফিসে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মামিকে ধরেছি চারিদিকটা দেখেই আসবো। মামি প্রথমে গাইগুই করলেও পরে অনিচ্ছার সঙ্গে বললেন, বেশি দূরে যাস না, নতুন জায়গা, কিছু চিনিস না। তাছাড়া টাউনশিপের রাস্তাঘাট সবই প্রায় একরকম দেখতে। একগোছা করে কোয়ার্টার্স আর সামনে একটা করে ঘাস ওঠা মাঠ। রাস্তা হারালে সব গুলিয়ে যাবে। রাস্তায় তোদের ওদিকের মতো তো লোক পাবি না।
তাও পথ চিনতে না পারলে মামার নাম বলিস, কেউ না কেউ বাড়ি চিনিয়ে দেবে। 8 ঘন্টার মধ্যে ফিরিস, চিন্তা করবো কিন্তু। চিন্তার অবশ্য কিছু ছিল না। গুরুবেত্তার রাস্তাগুলো সব মেপে মেপে সমান্তরাল আর আড়াআড়ি। এক রাস্তার বদলে পাশের রাস্তা দিয়েও বাড়ি পৌঁছানো যাবে। আমরা মামার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। দিদি চালাচ্ছে, আমি ক্যারিয়ারে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ঘিয়ে মেটেরঙা বাড়ির সামনেই এসে পড়লাম। দেখে সরকারি স্কুল বা হাসপাতাল ধরনের কিছু একটা মনে হচ্ছিল। বাড়িটার সামনে একটা গেঁড়ি পাঁচিল তোলা সিমেন্টের চাতাল, তার উপরে ছড়িয়ে ছিটিয়ে বসে কয়েকটা ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। দেখে দিদির বয়সী বলেই মনে হয়, শুধু পেছনে বসা একটা মেয়েকে একটু ছোট লাগছিল। চারিদিকে খোলা রাস্তা, মাঠ ঝাঁ ঝাঁ রোদে ভেসে যাচ্ছে। দিদি দলটার কাছে এসে ঘ্যাস করে ব্রেক কষে সাইকেল থামিয়ে দিয়েছে। সবাই কথা বন্ধ করে আমাদের দিকে তাকালো। দিদি ততক্ষণে দুপা দিয়ে ঠেকনো রেখে ওদের কি বলার তোড়জোড় করছে। আমি লাফিয়ে ক্যারিয়ার থেকে নেমে দাঁড়ালাম। দিদিটা এইরকমই বেহুশের মতো চালায়, হুটহাট অচেনা দলবলের সঙ্গে আলাপও জমিয়ে ফেলবে। হয়তো আমি ক্যারিয়ারে অধিষ্ঠান করছি কিনা সেটা না দেখেই ফুল স্পিডে চালিয়ে দিগন্তে বিলীন হয়ে যাবে। তাই আমি দিদির পিঠে আলতো খোঁচা মেরে জানালাম, নেমেছি। আচ্ছা, হননের মেলাটা কোন দিকে বসে? প্রথমে কেউ কিছু বলল না। সবাই ড্যাব ডেবিয়ে আমাদের আপাদ মস্তক জরিপ করছে। আমার অস্বস্তি হচ্ছিল। এটা আমাদের চেনা শহর নয়, ঘেরাটোপ দেওয়া একটা ছোট্ট শহরতলি। এখানে নিশ্চয়ই সবাই সবাইকে ছোটবেলা থেকে চেনে। এদের হাবে ভাবে আপ্যায়নের চিহ্ন মাত্র দেখছিলাম না। দিদির মতো হুট করে বন্ধুত্ব করতে সবাই রাজি নাও হতে পারে। তো কিছুই হলো না অবশ্য। একটা মেয়ে উঠে এসে হাসি মুখে বলল, সে তো দূর আছে, সামনে চৌমাথা থেকে ডান দিকে গিয়ে অনেকটা রাস্তা। হনহনির মাঠ বললে লোকে দেখিয়ে দেবে, কিন্তু মেলা তো এখনো ভালো মতো বসেইনি। এ মা, আমরা যে শুনলাম স্টল লেগে গেছে। তাহলে এখন কি করা যায় বলো তো? আমার দিকে তাকিয়ে কথাটা বললেও আমি জানি দিদি আসলে ছেলেমেয়েগুলোর সঙ্গে ভাব জমাতে চাইছে। পোড় খাওয়া সাকরেদের মতো চিন্তার ভান করে বললাম, দোষ, নতুন জায়গায় এসে সারাদিন কোথাও ঘোরার নেই, কি আর করব, চল বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকি। এর মধ্যে দলের বেশ কয়েকজন উঠে দাঁড়িয়েছিল। এবার কয়েকজন মেয়েটার পাশে এসে দাঁড়ালো। একটা লম্বা সুন্দর মতো ছেলে দিদিকে বলেছে, মেলা ভালো করে না বসলেও গিয়ে ঘুরে দেখা যায়। মেলার মাঠ বেশ বড়। হনহনির মেলা স্টল খুবই অন্য রকমের হয়। আগে দেখা না থাকলে সেও এক অভিজ্ঞতা। গুরুবেত্তায় এসে বাড়িতে ঘুমিয়ে কাটানোর থেকে দুঃখের আর কিছু হয় না। শেষের কথাগুলো আমার দিকে তাকিয়ে বলা। টের পেলাম কান দুটো ড্রাগনের নাকের মতো গরম হয়ে উঠেছে। ছেলেটার একটা গজ দাঁত আছে। সুন্দর মানুষদের গজ দাঁত থাকাটা সরকার থেকে বেআইনি বলে ঘোষণা করা উচিত। দিদি ঝট করে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার নাম হলো কলাপিনী, আর ও হচ্ছে আমার বোন উজ্জয়িনী। কুটু আর উতু। এখানে মামার বাড়িতে এসেছি। রাস্তাঘাট তো কিছুই চিনি না। না, তোমরা কেউ যাবে গো মেলার দিকে? আমি তো হ্যাঁ, দিদি এখন সত্যি মেলায় যাবে নাকি? 8 ঘন্টায় না ফিরলে মামির বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর কোনোদিন বেরোতেও দেবে না। ওকে সবার অলক্ষ্যে একটা চিমটি কাটলাম, ফিরেও তাকালো না। ওদিকে সেই প্রথম মেয়েটা হেসে বলছে, কি সুন্দর নাম। আমি মেঘলা, এই তালগাছ হলো সন্ধিমান। এরা রাকা, উদাত্ত, সোম আর পিয়ালি। ওই দূরে বসে রয়েছে সোমের বোন জয়ী। হনহনির মেলা পরশু থেকে শুরু, 7 দিন ধরে চলবে। তোমরা কদিন এখানে থাকবে তো? এটা আমাদের সকাল বিকেল আড্ডা মারার জায়গা। চলে এসো, গুরুবেত্তা ঘুরে দেখাবো, ঘুমানোর সময় পাবে না। মেঘলাদি গড়গড়িয়ে বলেই যাচ্ছে। দিদিও দেখি সাইকেলটা স্ট্যান্ডে লাগিয়ে দিব্যি জমে গেল, কলকল করে গল্প করছে। প্রথমে ওরকম দেখালেও ছেলেমেয়েগুলো বেশ মিশুকি। সদ্য আলাপ হয়েছে মনেই হচ্ছিল না। কথায় কথায় জানা গেল সব 11-12এই পড়ে। প্রায় সবাই বোর্ডিংয়ে থাকে। শীতের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে বসেছে। সব ছেলেবেলার বন্ধু, পাশাপাশি বাড়ি। আমি জয়ীকে দেখেছিলাম
এত গল্পগুজবের মধ্যেও মন মরা হয়ে সেই চাতালেই বসে আছে, উঠে এলো না। বার কয়েক আমার সঙ্গে চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়েছে। দিদি এদিকে মামাদের কোয়ার্টারের নাম্বার বলতেই সব হই হই করে উঠল। আরে সন্ধ্যের পাশের বাড়ি তো, মামার নাম কি? বিনয় কৃষ্ণ মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ার। শিলাদিত্যদের বাড়ি। দলের মধ্যে কি একটা গুঞ্জন উঠেই মিলিয়ে গেল। স্পষ্ট দেখলাম সবাই চোখাচোখি করে নিচ্ছে। কয়েক জোড়া চোখ বড় হয়েই সচেতনভাবে মিলিয়ে গেল। হঠাৎ করেই যেন কথাবার্তার ফোয়ারাটা থমকে গিয়েছে। একটা চাপা অস্বস্তি দেখলাম সবার মধ্যে। শেষে মেঘলা দিয়ে জোর করে হেসে বলল, এখন আমরা সবাই প্রায় বাড়ি থেকে দূরে থাকি। অনেক কোয়ার্টার্সে নতুন লোক এসেছে, সবাইকে চিনিও না। গুরুবেত্তা এই 3-4 বছরে অনেক বদলে গিয়েছে। তোমরা কাল সকালে এইদিকে আসবে তো? তাহলে সবাই হনহনির মেলায় একবার ঢু মারবো, কি বলিস? সবাই মোটামুটি ঘাড় নাড়ালো। আমার মনে হলো এবার আমরা বিদায় হলে ওদের মধ্যে কিছু আলোচনা হওয়ার সময় হয়েছে। সবাই অপেক্ষা করে রয়েছে। দিদিকে আরেকটা গোপন খোঁচা মেরে মুখে বললাম, মামি কিন্তু আধ ঘন্টা সময় দিয়েছিল, মনে আছে? দিদি হাত নেড়ে সাইকেলের সিটে উঠে বসল। আমিও টুক করে কেরিয়ারে উঠে পড়লাম। সন্ধিমান শুধু আকাশের দিকে মুখ তুলে কাকে যেন বলল, বেশি ঘুমোলে কিন্তু মেলা মিস হয়ে যাবে। আমার মন ভালো হয়ে গেল। দিদি হেসে প্যাডেলে চাপ দিয়েছিল। ফেরার সময় হাওয়াটা একটু বেশি ফুরফুরে লাগছিল। দিদি বারবার, উফ কি হাওয়া রে, উফ প্যাডেল করতেই পারছি না বললেও আমার তেমন কিছু মনে হয়নি। দিব্যি ঝকঝকে রোদ, বছরের এই সময়ের তুলনায় একটু বেশিই কড়া। আকাশের এদিক ওদিক ছড়ানো ছেটানো তুলোর মতো সাদা মেঘ। কে জানে, হয়তো গুরুবেত্তায় শীত দেরিতে পড়ে, অথবা পড়েই না। তাপবিদ্যুৎ কেন্দ্রের দিক থেকে নাকি মাঝে মধ্যে গরম হাওয়ার ঝাপটা এসে লাগে। মামা রাত্রে গল্প করতে করতে বলেছিল, এটা যে ঠিক তেমন হাওয়া নয়। দিদি প্যাডেল থামাতে প্রথম টের পেলাম। সাইকেলের দুপাশে রাস্তায় পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দিদি হাঁপাচ্ছে। আমি আবার লাফিয়ে নেমে গেলাম। দিদির আড়াল থেকে বাইরে আসতেই হাওয়ার ঝাপটা গায়ে এসে পড়ল। হাওয়া দিচ্ছে বেশ জোরে। দিদির লম্বা পনিটেল এলোমেলো হয়ে যাচ্ছে হাওয়ায়। আমারও চোখ মুখে চুলের গোছা এসে পড়েছে। ঠান্ডা হাওয়া, ডিপ ফ্রিজ খুললে যেমন একটা দমক ঠান্ডা গায়ে এসে লাগে তেমন। অথচ বাইরে এখন রোদ থাকলেও গরম নেই। হাওয়াটা তার থেকেও অনেকটা ঠান্ডা। দাঁড়িয়ে থাকতে থাকতেই বাতাসের বেগ বেড়ে উঠেছিল। যখন জমাট বরফ বয়ে যাচ্ছে, শরীরের খোলা জায়গাগুলো জমে অসাড় হয়ে আসছিল। আশ্চর্য, রোদে দাঁড়িয়েও এক ফোঁটাও গরম বোধ হচ্ছে না। আমরা তো গরম জামা পরে বেরোইনি। ঠকঠক করে কাঁপতে কাঁপতে দিদির দিকে তাকিয়ে দেখি দিদির ঠোঁট নীলচে হয়ে এসেছে। গাল দুটো আপেলের মতো লাল, দম আটকে আসার মতো হাঁ করে শ্বাস ফেলছে। আমি ভয় পেয়ে বললাম, দিদি, দিদি, এই তোর কষ্ট হচ্ছে? দিদি একটা হাত সাইকেলের হ্যান্ডেল থেকে তুলে কি বলতে গিয়েও পারল না। আমি কোনো রকমে পকেট থেকে ইনহেলারটা বের করে দিদির মুখে ধরলাম। বার কয়েক টেনে দিদি একটু ধাতস্থ হয়ে সাইকেলটাকে রাস্তায় ফেলে দিয়ে মাটিতে বসে হাঁপাতে লাগলো। তারপর মুখ তুলে বলল, ভাগ্যিস। আমি রাগ করে বলেছিলাম, কিছুই খেয়াল রাখিস না, বেরোনোর সময় পকেটে না ঢুকালে এখন কি হতো বলতো, বল। দিদি উত্তর দিল না। সত্যি ওর দোষ নয়, অ্যাজমার টানটা বহুদিন ওঠেনি। আমি সাইকেলটাকে দাঁড় করিয়ে বললাম, পেছনে ওঠ, আমি চালাবো, খবরদার যদি আর। বনু, আমরা বোধহয় পথ হারিয়েছি রে। দিদির গলায় কিছু একটা ছিল। আমি বেশ অবাক হয়েছিলাম। এত ভাবার কি আছে? গুরুবেত্তার রাস্তাগুলো সব মেপে মেপে সমান্তরাল আড়াআড়ি।
এক রাস্তার বদলে পাশের রাস্তা দিয়েও তো বাড়ি পৌঁছানো যায়। কোন দিকে যাবে, সামনে না পেছনে, এদিকে না ওইদিকে? আমার আমার মাথায় মাথায় সব কিছু গুলিয়ে গিয়েছে, কিছু কিছু তাল পাচ্ছি না। এই হাওয়াটা এসে হাওয়া, এই তো স্কুল বাড়ির পর থেকে 10 মিনিট চালিয়েছিস। আমার যতদূর মনে হচ্ছে সোজাই তো এসেছি, বেঁকিনি তো কোথাও। কি বলছিস তুই? অন্তত 1 ঘন্টা চালাচ্ছি। 10 মিনিট কম বেশি হতে পারে। অনেকবার বেঁকেছি। সে কাশফুলের মাঠটার পাশ দিয়ে ডান দিকে এলাম, তারপর সেই কটকটে হলুদ রঙের যে বাড়িটা, সেটার পাশ দিয়ে এলাম। নাকি বাঁ পাশ, নাকি ডান পাশ, বা না ডান, তারপর আর কতবার। তোর মনে নেই? কি রে, তোর মনে নেই? তোকে দেখালাম তো। কি রে বসে বসে ঘুমোচ্ছিলিস নাকি? কি সব বলছিস? আমিও ওর পাশের রাস্তায় ধপ করে বসে পড়লাম। হাওয়াটা এখনো হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু দিদির কথা শুনে ওসব তুচ্ছ হয়ে গেল। কোনো কাশফুলের মাঠ, কোথায় কটকটে হলুদ রঙের বাড়ি। ছেলেমেয়েগুলোর কাছ থেকে এই 10 মিনিট হলেও এসেছি। এইটুকু পথে সির্ফ দুধারে সাদা ফুলের ছাওয়া গাছের সারি পড়েছে, একদম সোজা ছবির মতো রাস্তা। সেই নিয়ে দিদিকে বকবক করে কত কথাই বলেছি আসার সময়। হাওয়ায় কথা উড়ে গিয়ে দিদির কথা যদিও তেমন শুনতে পাইনি, কিন্তু 10 মিনিটটা 1 ঘন্টা হয়ে যায় কি করে? সব হাওয়ার কারসাজি, বুঝলি বোনো? মামি ভুল বলেনি। হাওয়াটা বোধহয় ভালো নয়। শেষের দিকের কথাগুলো বাতাসের দমকায় উড়ে গেল। থাম তো, মেজো মামির কথা শুনে শুনে তোরও মাথাটা গেছে। ঝড় উঠবে বলেছিলে না কাল রাত্রে? আর এদিকেই তো যাচ্ছিলাম, এবার উল্টো দিকে যেতে হবে। আসার সময় সূর্য পেছনের দিকে ছিল, মানে আকাশের দিকে তাকালাম, মেঘ করেছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও আসছে মনে হয়। এই কিছুক্ষণ আগে ফটফটে রোদ ছিল, এখন চারিদিকে সন্ধ্যের মতো অন্ধকার ঘনিয়ে এসেছে। দুজনের কারো কাছেই ঘড়ি নেই। কতক্ষণ বাইরে আছি কি জানে, ফিরলে মামি কি বলবে জানা নেই। দিদিকে বকলেও চিন্তায় পড়ে গেলাম। রাস্তায় লোকজন দেখা যাচ্ছে না। টাউনশিপের রাস্তা সকালবেলাতেও বেশ শুনশান ছিল। তখন নিরিবিলি পেয়ে খুব খুশি হয়েছিলাম। এখন কিভাবে বাড়ি ফিরব সেটাই বুঝতে পারছি না। টের পেলাম ঘামছি। অন্তত স্কুল চত্বরটার কাছে পৌঁছানো গেলেও ছেলেমেয়েগুলোকে জিজ্ঞেস করা যায়, কিন্তু সেই বা কোন দিকে? আমার অকুত ভয় দিদি মাটিতে বসে হাওয়া নিয়ে হাবিজাবি ভয় পাচ্ছে। মিথ্যে বলবো না, অস্বস্তি হলেও তখনও আমি ভয় পাইনি। 25 ফিট উঁচু ছাইরঙা পাঁচিলে ঘেরা ছোট্ট টাউনশিপ, তাতে দুটো ধেড়ে মেয়ে হারিয়ে যেতে পারে? সাইকেলের মুখ ঘুরিয়ে নিয়ে ঠিক করলাম ফিরতি রাস্তায় চালাবো, যা হয় হবে। গন্ধটা প্রথমে পাইনি। ঝড়ের জোর মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। হাওয়া ঠেলে কিছুক্ষণ চালানোর পর ক্যারিয়ার থেকে দিদি আচ্ছন্ন গলায় বলল, গন্ধ পাচ্ছিস মনু? কি বিশ্রী গন্ধ। আমি প্রাণপণে প্যাডেল করতে করতে চারিদিকে চেনা রাস্তা, বাড়িঘর খোঁজার চেষ্টা করছি। লম্বা টানা রাস্তা যেন আর শেষই হচ্ছিল না। এদিকে হাওয়ার তোড়ে সাইকেলের হ্যান্ডেল সোজা রাখতে কষ্ট হচ্ছে। হাওয়াটা ঘুরে গিয়েছে, খেয়াল করেছিস? আমরাও ঘুরেছি, ওটাও ঘুরেছে। আমাদের তাড়া করছে, বুঝলি? তাড়া করছে আমাদের। এই দিদি, সাইকেলে বসে কিন্তু ঘুমিয়ে পড়বি না। হাওয়ায় আমার কথা ভেসে যাচ্ছিল। সত্যি একটা হালকা পচা গন্ধ থেকে থেকে নাকে এসে ঠোক্কর মারছে। রাস্তায়
আর একটাও লোক নেই কেন এই দিনের বেলায়? এই ঝোড়ো হাওয়াতে এদিক ওদিক করেই, তুই আমাকে ভালো করে ধরে বস, স্পিড তুলবো আমি। মরি হয়ে পাশের একটা রাস্তায় বেঁকে ঢুকে পড়লাম। এই রাস্তা দিয়ে আসিনি, কিন্তু কোথাও তো যেতে হবে। ঝড়ের শুকনো পাতা ধুলোবালি সপাটে মুখের উপরে এসে পড়ছে। প্রায় চোখ বুজেই চালাচ্ছিলাম, হঠাৎ রাস্তার একটা খোদলে পড়ে সাইকেল লাফিয়ে উঠল। আমিও টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সাইকেল শুদ্ধ দড়ম করে পড়ে গেলাম। একটা মুদির দোকানের সামনে পড়েছিলাম বলে রক্ষে। ভদ্রলোক ঝড়ে দোকানের শাটার ফেলছিলেন, ছুটে এসে আমাদের তুললেন। দিদি মাটিতে পড়েও ঝিমুচ্ছিল। আমার কবজি বেকায়দায় মুচকে গিয়েছে। ভদ্রলোক কোনো রকমে আমাদের তুলে এনে দোকানের ভেতরে বসালেন। হাঁকডাক শুনে বাড়ির ভেতর থেকে একজন ভদ্রমহিলা ছুটে এসেছেন। দিদির কপালে হাত দিয়ে আটকে উঠলেন। ও মা গো, এর তো দেখছি সাংঘাতিক জ্বর। দেখি দেখি, ইস, হাতে পায়ে চোট লেগেছে তো দুজনের। চলো চলো, ভেতরে গিয়ে বসবে চলো। হাতে পায়ে টিংচার মলম লাগিয়ে জল খেয়ে আমাদের শরীর ছেড়ে দিল। দিদি সোফাতেই এলিয়ে পড়েছে। আমি তখন ভয় পেয়ে গেলাম। দিদি এমনিতে শক্ত ধাতের মানুষ। আমি নিয়ম করে বছরে 1-2 জ্বরে ভুগলেও জ্ঞান অবধি দিদিকে এই অ্যাজমা ছাড়া অন্য কোনো অসুখে পড়তে দেখিনি। সেই দিদি মরার মতো অচেনা বাড়িতে পড়ে রইল, হুঁশ নেই, ডাকলে উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ বাদে বাদে বিড়বিড় করে কি বলছে বোঝা যায় না। এরা দুজন আমার কাছে মামার নাম, কোয়ার্টার্সের নাম্বার জেনে ফোন করলেন। অফিস থেকে মামা এসে আমাদের বাড়ি নিয়ে গেলেন। ফিরেই দিদি শয্যা নিল। জ্ঞান প্রায় নেই, ধুম জ্বর। টাউনশিপের ডাক্তার এসে বললেন, জল হাওয়া বদল হয়েছে তো, সেটাই গায়ে লেগে গিয়েছে, তবে বিশেষ চিন্তার কিছু নেই। এদিকে ওষুধপত্র খেয়েও দিদির আর জ্বর নামে না। মামি সারাক্ষণ কাঁদছেন আর মেজো মামাকে দোষারোপ করছেন। মামা ভয়ঙ্কর অপ্রস্তুত হয়ে বললেন, স্বপ্নাদের খবর দিই, 2 দিনের জন্য মামার বাড়িতে বেড়াতে এসে বাচ্চা দুটোর কি দুর্ভোগ বলতো। মামি হাউমাউ করতে করতে বললেন, ও মা, অসুস্থ মেয়েটাকে এই অবস্থায় বাড়ি পাঠানো যায়? ওর জ্বর ছাড়ুক, তারপর খবর দিও, নইলে ওরাই মা কি ভাববে। ছি 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 ছি। মা বাবাকে কিছু বলো না প্লিজ। দিদি কাল পরশুর মধ্যেই ঠিক হয়ে যাবে। দেখো, মনে তো জানি এখানে এসেও দৌরাত্ম করে গন্ডগোল বাঁধিয়েছি শুনলে আমাদের 2 বোনের কপালে কি বকাটাই না নাচছে। রাতের দিকে মনে হলো দিদির জ্বরটাও একটু নেমেছে। আমাদের কথাবার্তার মধ্যেই বিছানা থেকে ক্ষীণ আওয়াজ এলো। মামা, ও মামা, মেলায় নিয়ে চলো না গো, মেলায় যাব মামা, ও মামা, মেলায় যাব। দিদির জ্ঞান ফিরেছে। সবাই ঝাঁপিয়ে ওর কাছে এলাম। মামা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, যাবি তো মা, তোর জ্বর সারুক। আমি অফিসে বলে রেখেছি ছুটি নিয়ে তোদের মেলায় নিয়ে যাব। বলতে বলতে মামার গলা ভেঙে যাচ্ছিল। যদিও আমি জানতাম দিদির জ্ঞান ফিরেছে, পরদিনই সে সেরে উঠবে। বিছানায় নির্জীব হয়ে পড়ে থাকা মানুষটার সঙ্গে আমার আজন্ম চেনা দিদিকে মেলাতে পারছিলাম না। রাতে দিদির আবার জ্বর এলো। মামা ফোন করে ডাক্তারবাবুকে আনলেন। ওষুধ বদল হলো। রাতে খেতে বসে গলা দিয়ে কিছু নামছিল না। মামি আমার পাশে বসে বললেন, ও তো সত্যি করে বলতো মা, তোরা কোথায় গিয়েছিলি? আমি বাড়িতে বসে ভেবে ভেবে মরার জোগাড়। সকাল 10টা থেকে ওই বেলা 2টো পর্যন্ত তোরা কোথায় ছিলি? আমি অপরাধীর মতো মুখ করে বললাম, বাড়ির আশেপাশেই ঘুরছিলাম। তারপর রাস্তা ভুল হয়ে গিয়েছিল। যদি স্কুল বাড়িটার কাছেও একবার আসতে পারতাম তাহলেও পথ চিনে। স্কুল বাড়ি? ওই স্কুল বাড়ি কতদিনের পরিত্যক্ত জানিস? তোরা ওর ভেতর ঢুকেছিলি? হায় কপাল, ওর বারান্দা টারন্দা সব ধসে গিয়েছে। বিপজ্জনক বলে কেউ ওর ধার মারায় না। তাছাড়া বাড়িটার বদনাম আছে, নাকি তৈরির সময় বাস্তু টাস্তু ঠিক ছিল না। তারপর স্কুলটা উঠে গেল। ও ওখানে কেউ যায়? হায় হায়, অচেনা জায়গায় একটু ভেতরে ঢুকিনি তো। বাইরে কয়েকটা ছেলে মেয়ে বসেছিল, ওদের সাথে একটু কথাটা বলে ফিরে আসছিলাম। ছেলে মেয়ে? দেখ মা, ও তো পথে ঘাটে অচেনা ছেলে মেয়েদের সঙ্গে আলাপ করতে যাস না, সাবধানে থাক।
গুরুবেত্তা ছোট জায়গা, মানুষের মনও ছোট, কত রকমের কথা শুনবি, ভয় পাবি। কি দরকার, কয়েকদিনের জন্য মামির কাছে এসেছিস, একটু আমার কাছে ঘরে বসে গল্প করলেও তো পারিস। মামা তোদের মেলায় নিয়ে যাবে, আর একা একা কোথাও বেরোনোর দরকার নেই। মামার হাবভাব দেখে আর ঝড়ের কথাটা তোলার সাহস হলো না। মাথা নেড়ে খেয়ে দিয়ে ঘরে এসে বসলাম। দিদি ঘুমোচ্ছে। কপালে হাত দিয়ে দেখি গা পুড়ে যাচ্ছে। মামি এক বাটি বরফ জলে চোবানো রুমাল এনে বললেন, তুই ঘুমিয়ে পড়, আমি কুটুকে জলপট্টি দিচ্ছি। দুজনেই অসুস্থ হয়ে পড়লে ছুটিটাই মাটি। না না মামি, আমি জলপট্টি দিয়ে দেবো। এমনিতেও এখন আমার ঘুম হবে না। সারাদিন পরিশ্রম করো, তুমি ঘুমাও। কিছু দরকার হলে তোমাকে ডেকে নেবক্ষণ। ক্লান্তি চোখে কিছুক্ষণ তাকিয়ে মামি মাথা নেড়ে চলে গেলেন। বলে গেলেন, পাশের ঘরেই রয়েছি, দরজা খোলা থাকবে, ডাকিস কেমন? কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পরে মনে হলো কপালটা আর অতটাও গরম লাগছে না। আমি দিদির গায়ে চাদরটা ভালোভাবে টেনে দিয়ে শুয়ে পড়ার তোড়জোড় করছি। লাইট নেভাতেই মনে হলো ঘরটা বড্ড গুমোট। আজকেও ঠান্ডা নেই। এদিকে জানালা সব ঠেসে বন্ধ। জোড়ো রোগীর ঘরে শীতকালে জানলা খোলার প্রশ্ন ওঠে না, কিন্তু শুয়ে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছিল না। এই ঘরে নাইট ল্যাম্প জাতীয় কিছু নেই। আমাদেরও অন্ধকারেই ঘুমানো অভ্যেস, কিন্তু কেন জানি না সেদিন মনে হলো ঘরের ভেতরে যতটা অন্ধকার, এতটা ঘন জমাট কালো একসঙ্গে কখনো কোথাও দেখিনি। জানালায় ঘুলঘুলিতে এক কচি ফোকর নেই যেখান দিয়ে বাইরের আলো বাতাস ঘরে ঢুকতে পারে। চোখ বন্ধ না খোলা ধাঁধা লেগে যাচ্ছে। ঘরের অন্ধকারটা যেন একদল জমাট কালো হয়ে আশপাশ থেকে আমাকে পিষে ফেলছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। হাঁসফাঁস করে উঠে বসলাম। পাশে দিদি অচেতনের মতো ঘুমোচ্ছে। মনে হচ্ছিল এই গোটা পৃথিবীতে আমি একেবারে একলা, আর একটা মানুষও বেঁচে নেই। ভাবনাটা মনে আসতেই হঠাৎ ভীষণ ভয় করতে শুরু করলো। তখনই আমি গন্ধটা পেলাম, পচা গন্ধ। ঘরে কোথাও ইঁদুর মরলে কদিন পরে যেমন গন্ধ ছাড়ে, কিন্তু এটা আরও তীব্র গন্ধ। ভক করে দুর্গন্ধটা আমার নাকে এসে লেগেছে। বন্ধ ঘরে এক বিন্দু হাওয়া চলাচল করছে না, অথচ নড়ে চড়ে যেদিকেই ঘুরি হাত দিয়ে কষে নাক টিপে ধরলেও ঠিকই গন্ধ পাচ্ছি। নাড়ি উল্টে আসার মতো জোগাড় হলো। ইস, কি বদ গন্ধ! মনে হলো যেখানে বসে আছি তার ঠিক আশেপাশে কিছু মরে টরেছে। হতে পারে ছোট ইঁদুর বা টিকটিকি। সারাদিন ঘর খোলা ছিল, মামি হয়তো খেয়াল করেননি। তখনও ছোটদের হাতে হাতে মোবাইল ফোনের যুগ আসেনি। সঙ্গে একটা টর্চও দিনি। প্রথমে ভাবলাম একবার জানলাটা খুলে দিই, খোলা বাতাসে ঘরের গন্ধটা চলে যাবে। এদিকে খাট থেকে নামতেও ভয় হচ্ছে। একবার ওকে ঠেললাম। হাই দিদি! দিদি জ্বরে ঘুমে বেহুশ। অন্ধকার ঘরে বলতে গেলে আমি একাই, অথচ ভীতু ছিলাম না। কিন্তু গুরুবেত্তায় আসার পর থেকেই রাতে কেমন গা ছমছম করছে। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। নিঝুম কালো ঘরখানায় আবছা আবছা দেখতে পাচ্ছি। ওই তো টেবিলটার সাদা ঢাকনা, পাশে ঘন কালো আয়তক্ষেত্রটা জানালা, পাশের দেওয়ালের ছোট কালো চৌকো সুইচ বোর্ড। ঘরটা যে এত বড় এই দুদিনে টের পাইনি। খাট থেকে সুইচ পর্যন্ত যেতে অন্তত 10-12 পা বড় বড় লাফ দিলে ছুটে আরেকটু তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। দিদির কপালে একবার হাত দিলাম, হাতটা ছ্যাক করে উঠল। ধুম জ্বর। দিদি নড়েনি, অঘরে ঘুমোচ্ছে। অগত্যা যা থাকে কপালে বলে খাট থেকে লাফ দিয়ে নামতে যাব, পেছন থেকে দিদি জড়ানো গলায় কি যেন বলে উঠল। চমকে গিয়েছিলাম। দিদির মুখের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করলাম। দিদি জাগেনি। ঘুমের ঘোরে বারবার বলে চলেছে, মনুরে খাটের তলায়, খাটের তলায়, খাটের তলায়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। হুড়মুড়িয়ে সরু খাটের একদম মাঝখানে চলে এসেছে। দিদিকে আলতো ঝাঁকি দিয়ে বারবার জিজ্ঞেস করছিলাম, দিদি
হাই দিদি, এসব কি বলছিস? খাটের তলে কি? দিদি ওই এক কথা বিড়বিড় করতে করতে থেমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার তখন করুণ অবস্থা। ঘুটঘুটে ঘর হলে একরকম, এখন চোখ সয়ে গিয়েছে, আবছা দেখতে পাচ্ছি, আরও ভয় করছে। চোখের পাশ দিয়ে মনে হচ্ছে ঘরের কোনায় ছায়া ছায়া কারা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মাথা ছাদ ছুঁয়েছে। অথচ খেয়াল হলেও পচা গন্ধটা আর পাচ্ছি না। গন্ধটা যেন স্থির নেই। খাটের ওপাশে ইঁদুর মরে থাকলে এখনো দুর্গন্ধ পাওয়া উচিত, তাহলে কি গন্ধের উৎপত্তিস্থল সরে গেল? ঘরের মধ্যে চলে ফিরে বেড়াচ্ছে, কোথাও উত পেতে রয়েছে আমার আমার নামার অপেক্ষায়। ভাবতেই গায়ের রোম খাড়া হয়ে উঠল। আমি দম বন্ধ করে সিটিয়ে ঘুমন্ত দিদির গায়ে ঠেস দিয়ে বসে রইলাম। ঘুমটুম তখন উড়ে গিয়েছে। কতক্ষণ এভাবে কাটার পরে যখন নতুন কিছুই হলো না, খাট থেকে নামার উপক্রম করলাম। আলোটা জ্বালাতেই হবে। রাত এখন কটা বাজে কে জানে? ভোর হতে নিশ্চয়ই অনেকটা সময় বাকি। উপরওয়ালার নাম জপ করতে করতে বিছানা থেকে এক লাফ দিয়ে হুড়মুড়িয়ে ছুটে সুইচবোর্ডের কাছে এসে সব কটা সুইচ টপার টপ টিপে দিলাম। খটখট করে কয়েকটা শব্দ হলো শুধু, আলো পাখা কিচ্ছু জ্বলেনি। লোডশেডিং। আমার বুকে হাঁপড় চলছিল। কানে নিজের হৃৎপিণ্ডের দুমদাম শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। চারিদিকে অদ্ভুত রকম নিস্তব্ধ, থমথমে। আমার পায়ের শব্দের পরে ঘর আবার আগের মতো নিথর হয়ে গিয়েছে। আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে বোঝার চেষ্টা করছিলাম। খটকা, কি একটা গন্ডগোল। এই কয়েক মুহূর্তের মধ্যেই কি যেন একটা ঘটেছে, যেটাকে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কি যেন বুকের মধ্যে হাতুড়িটা পিটেই যাচ্ছে। তখনই বিদ্যুতের চমকের মতো খেয়াল হলো, খাট থেকে মেঝেতে লাফ দেওয়ার সময় পায়ের শব্দ হয়। আমার পায়ের শব্দও হয়েছিল পরপর দুবার। আমার ঠিক পেছন পেছন খাট থেকে আরও কেউ একটা লাফ দিয়েছিল, আমার ঘাড়ি ঘাড়ি। হ্যাঁ, স্পষ্ট শুনেছি। আমি দেওয়ালের সঙ্গে সিটিয়ে দাঁড়িয়ে রইলাম। নড়াচড়া করার ক্ষমতা লোপ পেয়েছিল। চেঁচিয়ে মামা মামিকে ডাকবো সেই ভাবনাটুকু মনে এলো না। এখান থেকে বিছানার উপরে দিদিকে দেখতে পাচ্ছি, গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে। ওকে ডাকতে গেলেও নিজের গলার স্বরে নিজেই হার্টফেল হয়ে যাবে মনে হচ্ছিল। মাথা ঘুরিয়ে ঘরের চারদিকে দেখবো এতটা সাহসও হলো না। আতঙ্কে হুঁশ হারিয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে কেটেছে জানি না। জানালার কাঠের পাল্লাটায় বাইরে থেকে ঠকাস করে কি একটা এসে পড়ল। যা পড়েছে ভীষণ জোরে পড়েছিল। রাতের ওই নৈশব্দের মধ্যে বাজ পড়ার মতো আওয়াজ হয়েছে। আমি ঘোর ভেঙে প্রাণপণে ছুটে এসেছি। বিছানায় লাফিয়ে দিদির ঘাড়ের উপর গিয়ে পড়লাম। দিদি ঘুমের মধ্যেই আমাকে দুহাতে আঁকড়ে ধরল। আমি চাদরের তলায় ঢুকে তখন কাঁপছি। সে কাঁপুনি আর থামে না। এর মধ্যে জানালার বন্ধ পাল্লা দুটো খটখট শব্দে নড়তে শুরু করলো, যেন কি সর্বশক্তি দিয়ে ধাক্কিয়ে জানালাটা খোলার চেষ্টা করছে। আমি চাদরের তলায় কান চেপে চোখ বুজে রইলাম। তখনই শুনলাম দিদি ঘোরের গলায় জড়িয়ে জড়িয়ে বলছে, জ্বর জ্বর এসেছে বুনু, জ্বর 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 এসেছে। ওটা খুলিস না, খুলিস না, জানলাটা খুলিস না বুনু, বুনু রে, ও বুনু জানলাটা খুলিস না, ওটা খুলিস না, খুলিস না, খুলিস না। ঝড়! জানলার তলার ফাঁক দিয়ে শো শো করে ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। জানলার পাল্লা দুটো ঝড়ের ধাক্কায় ঠকঠক করে নড়ছে। অদ্ভুত কথা হলো, বাইরের এই প্রাকৃতিক তাণ্ডবে আমার কিছুক্ষণ আগে অপরিসীম আতঙ্ক কেটে গিয়েছিল। ঝড় হয়তো কোনো একটা ঘটনার স্বাভাবিক সমাধান পেয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলাম, অথবা অতিরিক্ত উত্তেজনার পরে শরীর ছেড়ে দেওয়া ঘুমে চোখ জড়িয়ে যাওয়ার আগের মুহূর্তে শুনলাম দিদি স্পষ্ট গলায় বলছে, ঝড় এসেছে বনু, খবরদার দরজা খুলবি না, খবরদার না। সে গলায় জ্বরের আচ্ছন্নতার লেশ মাত্র ছিল না। তারপর তলিয়ে গেলাম। কি রে তোরা, রাত্রে এত দরজা ধাক্কালাম, ও তো দরজা খুললেই না।
এত ঘুম দুই বোনের? কেউ সারা সপ্তাহ করছিলে না? আমরা চিন্তায় হাত মরা। ভাবলাম রাত্রে একবার কুটুর জ্বরটা দেখে যাব, তা মেয়ের ঘুম দেখো। সকালবেলা ঘর গোছাতে গোছাতে মামি অনুযোগ করছেন। আমি বিছানায় শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। জানালাটা খোলা নেই এখনো। মামি ওটা কখন খোলেন কে জানে। সত্যি ঘুম একখানা দিয়েছি বটে। সেই বেলা 8টা নাগাদ ধড়মড়িয়ে ঘুমটা ভেঙে গেল। উঠে দরজা খুলে আবার বিছানায় এসে শুতেই মামি ঘরে ঢুকে পড়েছেন, এটা ওটা গোছাচ্ছেন। টেবিলের ফুলদানিটাতে এক গোছার নতুন করবী ফুল দিয়ে গেলেন। একটা সুখের খবর, দিদির জ্বর ছেড়ে গিয়েছে। হাসি মুখে ব্রাশ করতে করতে এসে আমাকে ধাক্কালো। কিরে ওঠ, সারাদিন শুয়ে থাকলে গুড়বের তো খুঁড়বি কবে? আমি পাশ ফিরে শুলাম। রাত্রের ধকলেই কিনা জানি না উঠতে ইচ্ছে করছিল না। দিদি এর মধ্যে জানলাটা খুলে দিয়েছে। পুরো ঘর রোদে ভেসে যাচ্ছিল। বাইরের পেয়ারা গাছটায় রাজ্যের পাখপাখালি কিচমিচ করছে। ঝকঝকে নিটোল একটা সকাল। এমন সকালে গত রাত্রির ঘটনাগুলো নিছক মনের ভুল বলে উড়িয়ে দেওয়া খুব সহজ। আগে কখনো অচেনা জায়গায় একা জাগিও নি। উতু, আবার তোর জ্বর এলো নাকি? এই সময় জ্বর যা ছোঁয়াচে হয়। মামি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে আমার কপালে হাত রাখলেন। কাজকর্মে ভেজা হাত, বরফের মতো ঠান্ডা। আমি অজান্তেই কেঁপে উঠেছিলাম বোধহয়। মামি চিন্তার স্বরে বললেন, ও কি উতু, কাঁপছিস কেন? ঠান্ডা হাওয়া আসছে। দাঁড়া, জানলাটাকে খুললো আবার, বন্ধ করে দি। আমি ঝটপট উঠে বসে বললাম, থাক না মামি। আচ্ছা, কালকে রাত্রের ঝড়ে মেলার ক্ষতি হয়নি তো? কালকে থেকে তো মেলা শুরু, তাই না? ঝড়? ঝড় আবার কোথায় দেখলি রে উতু? কাল তো পূর্ণিমা ছিল, ভরা জোছনা। আকাশে তো সারা রাত একখানা মেঘও ছিল না। ওই দুপুরের দিকে একটু জোরে হাওয়া উঠেছিল, ব্যাস। তোরা তখন বাইরে, আমি এদিকে বাড়ি বসে হান টান করছি। বললাম না তোদের, এবারের হাওয়াটা একদম ভালো না। মামির এই আরেক স্বভাব, দুশ্চিন্তা করতে পারলে আর কিছু চান না। ঘুরে ফিরে সেই একই কথা। আমি যদিও খুব অবাক হয়ে গেলাম। ঝড় হয়নি, তাহলে সারা রাত কি দেখেছি, কি শুনেছি? মামিকে আর কিছু বলতেও সাহস হলো না। এমনিতেই আজকে আমাদের বেরোতে দেবেন বলে মনে হচ্ছে না। মামি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলতো স্বরে বললেন, স্বপ্ন দেখেছিস? আমিও প্রথম প্রথম খুব ঝড়ের স্বপ্ন দেখতাম। তোদের শিলু দাদা চলে যাওয়ার পর কুটুর জ্বর, তোরও ধকল তো কম যায়নি। আজকে বরং আমার সঙ্গে ঘরে বসে গল্প কর, কালকে মামা মেলায় নিয়ে যাবে। হতাশ হয়ে বিছানায় পড়ে রইলাম। তারপর মামি চলে গেলে চুপি চুপি উঠে জানলার বাইরে উঁকি দিলাম। ডিটেকটিভ গল্পের বই পড়ে পড়ে তখন নিজেকে একজন পুরো দস্তুর গোয়েন্দা বলেই ভাবি। খুঁটিয়ে লক্ষ্য করছিলাম জানালার সামনের মস্ত পেয়ারা গাছের উপরে গতকালের ঝড়ের চিহ্ন দেখা যায় কিনা। না, ঘেরা কম্পাউন্ড, রোদ ছাঁটফাট পড়ে না। শুকনো পাতার স্তূপ হয়ে আছে। তার মধ্যে কোথাও পেয়ারা গাছের সদ্য ভাঙা ডালপালা, পাতাটাতে কিচ্ছু দেখতে পেলাম না। জানালায় এমন বিকট আওয়াজ হয়ে কি পড়েছিল তাও খুঁজে পেলাম না। বেজার মুখ করে দাঁড়িয়ে আছি। দিদি একগাল হাসি হেসে ঘরে ঢুকলো। কি রে, সকাল সকাল এমন প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? খেয়ে দে, চল মামির সঙ্গে গল্প করি গিয়ে। দিদি, কালকে রাত্রে, বলতে বলতে থেমে গেলাম। দিদি ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলছে। তোর ভালো ঘুম হয়েছে? সামলে নিয়ে আমিও বেশ জোরে জোরে বললাম। মেজো মামাদের বাড়িতে টিভি নেই। বাইরের ঘরে মামা মামির টুকটাক সকালের কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা যেমন শুনতে পাচ্ছি ওরাও পাচ্ছে নিশ্চয়। ভীষণ ভালো ঘুম হয়েছে। এখানে আসার আগে ঠান্ডাটা লেগেছিল না? আরে বোঝ, কালকে তো রোদে ঘুরলাম, রোদে ঘুরেই জ্বরটা এসেছিল, বুঝলি বোকা? এখন আমি একদম ফিট, আজকে আর বাইরে বেরোবো না। খেতে বসে দেখলাম মামা মামিও বেশ খুশি খুশি আছেন। দিদির জ্বরও ছেড়েছে। বাড়িতে বেশ খুশির আবহাওয়া।
অফিসের তাড়ায় মামা ভালো করে কথা বলতে না পারলেও জানিয়ে গেলেন কালকে ছুটি নিয়ে আমাদের হনহনির মেলায় নিয়ে যাবেন। পই পই করে বললেন আমরা যেন আজকে আর না বেরোই। বাধ্য মেয়ের মতো দুজনে ঘাড় নাড়লাম। গোগ্রাসে লুচি তরকারি সাটিয়ে আমরা মামির পায়ে পায়ে ঘুরতে লাগলাম। মামি রান্না করতে করতে এটা সেটা বলছিলেন, গুরুবেত্তার গল্প, নিজের ছোটবেলার গল্প। তারপর হাঁপিয়ে গেলেন। আমাদের দুজনকে সারাক্ষণ সামলানো চারটিখানি নয়, ব্যাপারটা আমরাও বিলক্ষণ জানি। সাধে কি আর মা বলে, আমার ঘরে লক্ষ্মী সরস্বতী আসতে গিয়ে পথ ভুলে নন্দী ভৃঙ্গি এসে পড়েছে। একজোড়া সুবোধ গোপালীর মতো মুখ করে ছাদে রোদ পোহানোর আবদার করতেই মামি হাঁপ ছেড়ে বললেন, বেশিক্ষণ রোদে বসবি না, সর্দি গরমি লেগে যেতে পারে। আর একটু জোরে হাওয়া উঠলেই সোজা নিচে চলে আসবি। আমরা ঘাড় নেড়ে গুটি গুটি পায়ে ছাদে এসে উঠলাম। দিদি, ছাদে উঠেই আমি উত্তেজনা চেপে কোনো মতে বলেছি, চুপ চুপ চুপ, ছাদের মধ্যিখানে আয়, সিঁড়ির কাছ থেকে নিচে কথা শোনা যাবে, এদিকে আয়। কি হয়েছে? ছাদের মাঝখানে কয়েকটা সিমেন্টের বেঞ্চি করা আছে, তাতে জমিয়ে বসে বললাম, গন্ডগোল আছে রে বনু, বিস্তর গন্ডগোল আছে। মামি কিচ্ছু ভুল কথা বলেনি, হাওয়ায় কিছু একটা গন্ডগোল আছে। কালকে দুটো ঘটনা ঘটলো, সবে কাকতালীয় হতে পারে। ধুৎ, কিছুই তো হয়নি। রাতে তুই কিছু টের পেয়েছিলি? তুই ঘুমোচ্ছিলি, আমিও একা ঘরে অন্ধকারে ভয় পেয়েছি। আর দুপুরেও ধুলোবালি লেগে তোর অ্যাজমা থেকেই জ্বর এসেছিল নির্ঘাত। আর এত লুকোছাপা করছি কেন? মামি যদি ঠিক বলেই থাকে। শোন, কালকে রাত্রে না জ্বরটা হয়েছিল। রাত্রে জ্বরের ঘোরে আমিও আওয়াজ পেয়েছি। ঘুমাচ্ছিলাম না তো, দিব্যি জ্ঞান ছিল আমার। শুধু নড়তে চড়তে পারছিলাম না, অনেকবার উঠে বসার চেষ্টা করেছি। মনে হচ্ছিল একতাল জমাট হাওয়া পাথরের মতো যেন আমার বুকের ওপর চেপে বসে আছে। তোকে বারবার ডাকার চেষ্টা করেছিলাম, তুই শুনতে পাচ্ছিলিস না। তারপর হাওয়াটা আমার গায়ের ওপর দিয়ে গড়িয়ে নেমে খাটের তলায় ঢুকে গেল। মনে হচ্ছিল সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, শব্দ শুনতে পাচ্ছিলাম। হাওয়া দেখতে পাচ্ছিলি মানে? হাওয়া আবার দেখতে পাওয়া যায় নাকি? তোর সামনে যদি একতাল কাঁচ রাখা হয়, তুই দেখতে পাবি না? জমাট হাওয়ার একটা তাল নড়াচড়া করছে, অন্ধকারেও আমি দেখতে পাচ্ছিলাম। কি বিশ্রী গন্ধ একটা ছাড়ছিল, ঠিক কালকে দুপুরের মতো গন্ধটা। উফ বাবা, বিচ্ছিরি। তোর পেট গরম হয়েছিল, রাগ করে বললাম বটে, কিন্তু গন্ধটা আমিও পেয়েছিলাম, সেটা মিথ্যে নয়। আমি উঠেছি ভোর 6টায়, তুই তখন ঘুমোচ্ছিস। ঝড়ে বাইরের পেয়ারা গাছের বড় একটা ডাল ভেঙে পড়েছিল। মামা সব পরিষ্কার করে বাইরের ডাস্টবিনে ফেলে এলো। আমি জানালার ফাঁক দিয়ে দেখেছি। জঞ্জাল পরিষ্কারের লোক নিয়ে না গেলে এখনো দেখতে পাবি। আমি উঠে ছাদের কার্নিশ থেকে উঁকি মারলাম। নিচে বড় ডাস্টবিনটা দেখা যাচ্ছে, ঢাকনা দেওয়া। মামিও দাঁড়িয়েছিল, খুঁটিয়ে খুঁটিয়ে সব ঝরে পড়া ডালপালা তোলালো। খুব তাড়াহুড়ো করছিল দুজনে। আমি যে উঠে পড়েছি সেটা ওরা দুজনে বুঝতে পারেনি। আমি চুপ করে রইলাম। শিরশিরে হাওয়া দিচ্ছে, ছাদের এপাশ ওপাশ দড়ি টাঙানো, তাতে কাদের যেন জামা কাপড় শুকোচ্ছে। কাল থেকে মেলা, সন্ধ্যের পরে কেউ তুলে নিয়ে যায়নি। ঝিরঝিরে হাওয়ায় গামছা শাড়ি উঠছে, পাক খাচ্ছে। রোদের মধ্যে বসেও আমার শীত করতে লাগলো। আমার কেমন একটা লাগছে রে বনু, কেমন একটা লাগছে। দিদি অকারণেই উঠে ছাদের ওদিকটা চলে গেল। মস্ত বড় ছাদ, হাওয়ায় দিদির চুল উঠছে। কার্নিশের ওপাশে পাশের কোয়ার্টার, সেই ছাদে কে যেন ঘুরে বেড়াচ্ছে। আমি দিদির পাশে গিয়ে দাঁড়ালাম। জয়ী, সোমের বোন। মেয়েটাও তক্ষুনি আমাদের দেখতে পেয়েছে। আগের দিনের মতো দূরে দূরে না থেকে ওদের ছাদের ধারে চলে এলো জয়ী। আমাদের দেখে হাত নাড়ালো। আড্ডায় যাওনি? দিদি একগাল হেসে জিজ্ঞেস করলো। আমিও মুখটাকে জোর করে হাসি হাসি করে রাখলাম। মাথায় একগাদা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তাও দাদা তো গেছে, তোমরা গেলে না? আসলে দিদির জ্বর, কালকে যাব। তোমার ছুটি পড়ে গিয়েছে? আর কি বলবো ভেবে পেলাম না। জয়ী ঘাড় হেলালো, তারপর
কি ভেবে বলল, কালকে দাদার সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, আমার মনটাও একটু খারাপ ছিল, তাই কথা বলিনি। তোমরা প্লিজ কিছু মনে করো না। আরে না না বলতেই দিদি হঠাৎ বলল, আচ্ছা একটা কথা বলছি, তোমাদের এদিকে বুঝি খুব লোডশেডিং হয়? দুদিন এসেছি, পরপর দুরাতেই দেখলাম তো। কই না তো, এই কদিন তো লোডশেডিং হয়ইনি। গুরুবেত্তায় তো পাওয়ার প্ল্যান্ট আর লোডশেডিং হয় না বললেই চলে। কেন, রাত্রে তোমাদের কারেন্ট ছিল না? আচ্ছা, হয়তো এই কোয়ার্টারে তারে ঠারে কিছু গন্ডগোল হয়েছে, কি জানি বাবা। হয়তো শুধু এই বাড়িতেই আলো ছিল না। তোমাদের ঠিক উপরের ঘরেই তো শুভ্রা জেঠিমারা থাকে। আজকেই তো মায়ের সঙ্গে গল্প করতে এসেছিল। লোডশেডিং এর কথা তো কিছু বললো না। এখানে তো কারেন্ট এমনি এত কম যায়, আর গেলে তো নিশ্চয়ই বলতো, কে জানে। আমরা চুপ করে আছি দেখে জয় একটু সংকোচ ভরে বলল, বলছি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি মনে করব? তোমরা কি অনেক দিন থাকবে? জানি তোমাদের মামার বাড়ি, কিন্তু জায়গাটা এই সময় একেবারেই ভালো নয়। তোমরা না এখানে বেশি দিন থেকো না। কেন জয়? তোমাদের হয়তো কেউ বলেনি, আসলে এখানকার হাওয়াটা খুব একটা ভালো নয় গো কুটুদি। মাঝে মাঝেই শীতে এমনটা হয়, কিন্তু এইবারের হাওয়াটা কদিন ধরে একদম ভালো লাগছে না। পাঁচিলের তলায় দিদি আমার হাত খামচে ধরল, মুখে বলেছে, কি যে বলো, তোমরা সবাই আছো তো, আর হাওয়া খারাপ মানেই বাকি কিছু বুঝতে পারছি না কি বলছো। আমরা তো থাকি না, গুরুবেত্তার বেশিরভাগ ছেলেমেয়েরাই তো বোর্ডিংয়ে স্কুলে পড়ে। এখানে আর কাউকে রাখাই হয় না। এখানকার স্কুলটা তো উঠেই গিয়েছে, দেখলেই তো। রাস্তায় ছোট ছেলে মেয়ে কি দেখেছো, বা আমাদের বয়সী কাউকে? গত 3-4 বছর ধরেই গুরুবেত্তায় আমরা কেউ থাকি না, বড়রাই থাকে। আমরা গরমের ছুটিতেই বাড়িতে আসি, শীতের ছুটিতে আমাদের আসতে দেওয়া হয় না। এইবার অনেক বলে কয়ে আমরা কজন এসেছি ওই মেলায় যাব বলে। হনহনির মেলা 25 বছর পূর্বে, এবার খুব বড় করে মেলা হবে তো, সেই জন্যে। 3-4 বছর? 4 বছর আগে অবশ্য তুমি খুবই ছোট ছিলে। আমাদের এই মামাতো দাদা সে বছর। জানি, শিলাদিত্যদার ব্যাপারটা এখানে সবাই জানে, কিছু মনে করো না। তাই জন্যই বললাম তোমরা এখানে বেশি দিন থেকো না, মেলাটা দেখেই বরং চলে যেও। জয়ী ক্লাস 7-এ পড়ে বটে, কিন্তু হাবে ভাবে পাকা গিন্নির মতো। এত রহস্যেরই বা কি আছে আমি ভেবে পাচ্ছিলাম না। সোজা করে বললেই তো হয়। কিছু বুঝতে পারছি না। হাওয়া খারাপ হলে কি হয়, একটু খুলে বলো তো। ভূতটুত নাকি? না, তা হয়তো নয়, তবে জিনিসটা যে ঠিক কি সেটা এখানকার কেউও জানে না। তবে ব্যাপারটা তোমাদের মামাতো দাদা মারা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে। শীতকালে কিরকম একটা হাওয়া ওঠে, আর সেই হাওয়া বেশি করে কারোর গায়ে লাগলেই গুরুবেত্তার সব বাড়ির ছোটরা কেমন যেন একটা হয়ে যায়, একটা অদ্ভুত আচরণ করে। কারোর কথাও শোনে না, কাউকে চিনতেও পারে না। মানে বাড়ির বড়রা তাই বলে, আমি নিজের চোখে কখনো দেখিনি। আর কারো নাকি গায়ে হাওয়া লেগে গেলে ছোটদের সেখানে যেতে দেওয়া হয় না। অনেকে নাকি অসুস্থও হয়ে পড়ে। গত 3 বছরে প্রায় 5 জন মারা গিয়েছে, আর কয়েকজন নাকি হারিয়েও গিয়েছে। তাদের নাকি আর খুঁজেও পাওয়া যায়নি। লোকে বলে তোমাদের দাদাকেও নাকি হাওয়াতেই নিয়ে গিয়েছে, নাকি ওকে খুঁজতে এসে হাওয়া গুরুবেত্তায় রয়ে গেল। কিন্তু আমরা তো শুনেছিলাম শিলু দাদা নিউমোনিয়ায় মারা গিয়েছিল। আমরা অবশ্য তখন দিল্লিতে থাকতাম, বেশি কিছু জানি না। বাড়িতে না বলে কোথায় নাকি রাত কাটিয়েছিল শীতের মধ্যে। ঝড় বৃষ্টিতে সারা রাত ভিজে নিউমোনিয়া বসে গিয়েছিল। পরের দিন যখন খুঁজে পেয়ে হাসপাতালে নেওয়া হয়, কিছুই করার ছিল না। ওরা স্কুল বাড়িতে রাত কাটিয়েছিল তো ঝড় বৃষ্টিতে কি করে ভিজবে? আর ও আর ওর কলেজের কয়েকজন বন্ধু। গুরুবেত্তায় তো বেশি বন্ধু ছিল না ওর, কেউ তো খুব একটা মিশতে দিত না। আসলে শিলাদিত্য তাকে এখানে খুব একটা কেউ পছন্দ করতো না। বললাম বলে কিছু মনে করো না আবার।